আমরা একটা কেস দিয়েছিলাম, সেই কেসটা আপনারা আম, আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোন অ্যাঙ্গেল দিয়ে কিভাবে আমরা কোন রুব্রিক্স ধরে বা কোন ফিলিংস এর উপরে ভিত্তি করে মেডিসিন দিব। তো আমার কাছে মনে হয়েছে বলবো না, কারণ এটা একদমই নতুন একটা মেডিসিন। নতুন মেডিসিন না, মেডিসিন স্যার স্যামুয়েল হ্যানিম্যানের সময়কার, কিন্তু এই মেডিসিনটা আমাদের কাছে নতুন। আমরা যেহেতু এটাকে ইউজ করি না, ওইভাবে ইউজ হয় না, কিন্তু আহ, এই মেডিসিনটা বাংলাদেশ বাদে অন্যান্য দেশগুলোতে একদম মুড়ি মুড়কির মতন ইউজ করে, তাদের ব্রেড অ্যান্ড বাটার মেডিসিন এটা। আমি তো অনেক পেশেন্টকে অ্যাসিডিটির জন্য, মানে গ্যাসের জন্য এই মেডিসিন মানে চোখ বন্ধ করেই দিই। হ্যাঁ, চোখ বন্ধ করেই দেওয়া যায় এরকম, এই লেভেলে কিছু কিছু তো অবশ্য মিলতেই হয়। আমি কারণ ছাড়া তো আর আমরা কেউ দিতে পারি না, স্পেসিফিক বলা যাবে না, কিন্তু অ্যাসিডিটির জন্য অনেক ভালো এটা কাজ করে। আইবিএস এর পেশেন্টদের জন্য মানে কি বলবো আমি, একটা পেশেন্টের কথা একটু না বললেই নয়। আহ, সে ওষুধ খায়নি এমন কোনো রাজশাহীতে হোমিওপ্যাথ নাই, সবার কাছেই গেছে। আমাদের কলেজে তো মানে টপ টু বটম প্রত্যেকটা টিচারের কাছে গেছে, তারপরে এখানে আমাদের এখানে যারা নাম করা রিনাউন্ড ডাক্তার আছে সবার কাছে গেছে এই অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটির কারণে। তারপরে অ্যালোপ্যাথি তার সব কোর্স কমপ্লিট, প্রফেসর থেকে লেকচারার থেকে প্রফেসর সব তার কমপ্লিট করা হয়েছে। সেই পার্সনকে আমি তার বিভিন্ন মানে তাকে অ্যানালাইসিস করে আমি এটা দিয়েছিলাম। তার মনে হয় এখন আমি লাস্ট সম্ভবত M9 অথবা M11 পর্যন্ত আমি তাকে ইয়ে করেছি, সে একদম কমপ্লিটলি মানে সুস্থ এখন। আসে, প্লাসিবো দিই, চলে যায়, এইটুকুই। মাঝে মধ্যে আসে, নাই প্লাসিবো দিলেও দেখি এখন ঠিক হয়ে যায়, মানে তার কনফিডেন্স এবং ইয়ের লেভেলটা এরকম। তো এরকম একটা মেডিসিন আমরা কিন্তু ফেলে রেখেছি, আমরা বোঝারও চেষ্টা করিনি, আমরা ইউজও করিনি। তো আমার ধারণা, এবং আমার ধারণা না, আমার বিশ্বাস, আপনারা যারা সিনসিয়ারলি আমার এই ক্লাসগুলা শুনছেন, করছেন, নোট করছেন, বোঝার চেষ্টা করছেন, ডেফিনেটলি আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারবেন। এটা উইকলি মেডিসিন, আপনি উইকে একটা দুটা কেস আপনি দিতে পারবেন, এটা আমি আপনাদেরকে মোটামুটি অ্যাসুরেন্স দিতে পারি। হ্যাঁ, আমি মোটামুটি অ্যাসুরেন্স দিতে পারি। আপনারা এটা করতে পারেন। এখন ঘটনা হচ্ছে, আমরা কালকের আলোচনা রেশ ধরে আরো কিছু আলোচনা করি। আমার এক স্টুডেন্ট, উনি আমাকে মেসেঞ্জারে লিখেছেন যে স্যার, শিরি ফরাদ, তারপরে ইসুফ জুলেখা, এরা কি টিটিকাম ভালগারিসের কিনা। হ্যাঁ, এখন ভালোবাসছে মানেই টিটিকাম ভালগারিস, সেটা কিন্তু আমি কিন্তু গতকালকে বুঝাতে চাইনি। হ্যাঁ, আমি কিন্তু ওটাও বুঝাতে চাইনি। ভালোবাসার বিষয়টা একটু অন্যরকম, লাভ এক্সস্টেড এর বিষয়টা তো আমি মনে হয় বুঝাতে চেয়েছি, বুঝাতে পেরেছি। আমি একটা নাটক দিয়েছিলাম আজকে মেসেঞ্জারে, আপনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না, দুই একজন দেখেছেন, ঠিক আছে, দুই একজন দেখেছেন। আমি বেসিক্যালি ওইখানে যে মেয়েটা আছে কণা, মানে নায়িকা, কণার ক্যারেক্টারটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, যে কণার ক্যারেক্টারটা কি হতে পারে। আপনারা কেউ এটা দিয়ে করেনি, একজন আমাকে মেসেঞ্জারে শুধুমাত্র অ্যান্সার দিয়েছেন, উনি যদিও বলেছেন যে ইগনেশিয়া। ইগনেশিয়া, আমার ধারণা যে ইগনেশিয়ার বিষয়টা আপনাদের মধ্যে একটু ধোঁয়াশা আছে। আমরা ইগনেশিয়া প্রথাগত কিছু গদে মনে হয় দিই, এই কারণে এটাকে আপনাদের কাছে আমি, আমার এই কেসটাও দেখেছি আপনারা অনেকে ইগনেশিয়ার দিকে নিয়ে গেছেন। ইগনেশিয়ার নেচার কিন্তু এরকম না। আমরা ইগনেশিয়ানে অচিরেই ক্লাস নেব, তখন দেখবেন যে ইগনেশিয়ার বিষয়টা, প্রপার বিষয়টা বুঝতে পারবেন। আমাদের মূল জায়গা কি জানেন? আমাদের মূল জায়গা হচ্ছে মেডিসিনের একদম শেডেল যে ফিলিং থাকে, মানে একদম সূক্ষ্ম যে অনুভূতি থাকে, মেডিসিনের যে সূক্ষ্ম বিষয়টা থাকে সেটাকে বোঝা। আমরা যেটাকে আলহামদুলিল্লাহ সরি, আমরা যেটাকে কোর ফিলিংস বলি, আমরা যেটাকে একদম ইনার মোস্ট ডিপার ফিলিং বলি, সেটাকে আমাদের বোঝার দরকার। তো ইগনেশিয়ার বিষয়টা আমাদেরকে বোঝা
উচিত, আমরা মনে হয় পার্শিয়ালি উপর দিয়ে মানে গ্রস লেভেলে বুঝতেছি, এই কারণে আমাদের বিভিন্ন কেস, ভালোবাসা, ছ্যাঁকা খাওয়া, মক্তমক, এগুলাকে আমাদেরকে ইগনেশিয়া মনে হয়। তো যাক, আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই। তো ওই যে মেয়েটা কণা, সেই কণা দেখেন বিয়ের অল্প দিন পরেই তার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে সে শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে সে বৌমা হিসাবে ছিল, এখন বৌমা না, সে এখন শ্বশুর বাড়ির মেয়ে হয়ে যায়। আমি নিজেও বুঝতে পারিনি, আপনারা যারা নাটক দেখেছেন তারাও কিন্তু বুঝতে পারেননি। হয়তো ওই শ্বশুর শাশুড়ি যখন কনভারসেশন করলো ওই নায়কের সাথে, তার আগ পর্যন্ত কিন্তু বোঝা যায়নি। এই যে সে ভালোবাসার টানে, ভালোবাসার জন্য সে তার লাইফটাকে স্যাক্রিফাইস করে আসছে, এটাই বেসিক্যালি লাভ এক্সহস্টেড, আমরা যেটা কালকে বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা হলো, আমি এই রুব্রিক্সটা ওখান থেকে শুনতে চাচ্ছিলাম। তো যাক, আপনারা কেউ অ্যান্সার দেননি, তার মানে আমি ধরেই নিয়েছি যে আপনারা আমার গতকালের ক্লাস কেউ ভালো বুঝতে পারেননি, হয়তো একটু সময় লাগবে। তো আমি চেষ্টা করছি ক্রিটিকাম ভালগারিসকে বোঝানোর, ক্রিটিকাম ভালগারিসের নেচার বোঝানোর। তবে আমি একটু বলে রাখি, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই, আমার এই ক্লাস কিন্তু ক্রিটিকাম ভালগারিসের ক্লাস না। আমার এই ক্লাস হচ্ছে অ্যাজমার ক্লাস, কফের ক্লাস, এই ক্লাস হচ্ছে রানিং নোজ, সর্দির ক্লাস, ব্রঙ্কাইটিসের ক্লাস। এই ক্লাসটা আমার ফোকাসটা এইখানে, আমার মেডিসিন শেখাতে হবে, এই এই আমার মধ্যে এই ক্লাসে ছিল না। কারণ আপনাদের অনেকেরই চাহিদা ছিল যে আমি ডিজিজ ধরে ধরে একটু পড়াই, আমি মাঝে মধ্যে আপনাদের সামনে এরকম ডিজিজ ধরে ধরে নিয়ে আসবো। একটা সময় আমরা হয়তো অন্য আরেকটা পেইন ম্যানেজমেন্ট, ইনফার্টিলিটি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা হয়তো আসবো, এটা টাইম টু টাইম আমাকে সময় দিতে হবে, তাহলে আমি এটা নিয়ে আসবো। তো যেহেতু টিটিকাম ভালগারিস আমার কাছে মনে হয়েছে যে আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারেন, এই কারণে আজকের ক্লাসটাকে আমি একটু টিটিকাম নিয়ে অল্প বলতে চাই। টিটিকাম কিন্তু ভাস্ট একটা বিষয়, আমি বলতেছি টিটিকামকে আমাদের পার্শ্ববর্তী দেশে, আশেপাশের দেশগুলাতে টিটিকামকে একদম পলিক্রেস্ট মেডিসিনের মতন করে ইউজ করে, ওরা প্রতিদিনের ডে টু ডে ব্রেড এন্ড বাটার হিসাবে তারা ইউজ করে, কিন্তু আমরা যেহেতু জানি না, এই কারণে আমরা এটা ইউজ করতে পারি না। তো টিটিকাম ভালগারিজের নেচারটা কিরকম, নেচার কাকে বলে? প্রকৃতি, তাই না, স্বভাব। এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ফার্স্ট কথা হচ্ছে, প্রথম কথা এটা মনে রাখবেন, টিটিকাম ভালগারিস হচ্ছে নেচার লাভার। টিটিকাম ভালগারিস নেচার লাভার, সাথে সাথে সে অনেস্ট, সাথে সাথে তার মধ্যে আছে পজিটিভনেস, সে নেচার নিয়ে জয় ইন নেচার, নেচার নিয়ে আনন্দে থাকে, চেয়ারফুল মর্নিং, সকালবেলা মানে কোনো কাজের শুরুতে তার মধ্যে অনেক স্পৃহা, অনেক বেশি চেয়ার্স থাকে, আমি চেয়ার্স হ্যাপি এগুলা নিয়ে বলেছিলাম, আর বলতে চাচ্ছি না। স্মাইলিং, হ্যাঁ, তার অ্যাংজাইটি আদার্স ফর লাভ ওয়ান, সে যাকে ভালোবাসে তার জন্য তার মধ্যে একটা অ্যাংজাইটি থাকে। এটা হলো একদম বেসিক ফিচার টিটিকাম ভালগারিসের মধ্যে। তো যখন ডিজিজ লেভেলে যাবে, তার মানে ওই বিষয়গুলোর মধ্যে মানে বাড়াবাড়ি রকমের ইয়ে থাকবে। অনেস্ট, অনেস্ট তো পজিটিভ জিনিস, এটা যদি রেপার্টরিতে থাকে তখন বুঝবেন যে অনেস্টের মধ্যে একটা বাড়াবাড়ি কিছু আছে। অনেস্ট, বেশি অনেস্ট ভালো না, বেশি বেশি হয়ে যাচ্ছে, এরকম একটা কিছু আছে। তো ফার্স্ট যে কথাটা বললাম, এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা টিটিকাম ভালগারিসের ধরেন যে ওয়ান থার্ড বুঝেই ফেললাম, সেটা হলো নেচার লাভড। নেচার লাভ, নেচার লাভটা কি, নেচারটা কি? নেচার বলতে আমরা কি বুঝি বলেন দেখি, আপনারাই বলেন, আজকে আমি শুনি নেচার আমরা কাকে বলি। দেখেন, কিছু কিছু ওয়ার্ডকে আমি কখনোই বাংলা করতে চাইবো না, আমি চাইও না। আপনাদেরকেও অনুরোধ করব কিছু কিছু ইংরেজি ওয়ার্ড মাথার মধ্যে ঢুকায় নিন। আমি এখন নেচারের বাংলা যদি প্রকৃতি করি, নেচারের বাংলা যদি স্বভাব করি, নেচারের বাংলা যদি আরো কিছু করি, এটা দিয়ে আসলে মূল ইয়েটা আসে না। নেচার বলতে আমরা কি বুঝি? নেচার হচ্ছে, আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, আমরা প্রকৃতির কথা ভাবি, নেচারের একটা মানে হচ্ছে প্রকৃতি, তাই না? যে আমার আশেপাশের আহ, পেছনে হয়তো গাছ আছে, এদিকে গাছ আছে, এগুলাকে আমরা নেচার বলি।
নেচারের একটা কমন বৈশিষ্ট্য কি জানেন? নেচারের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে নেচার সব সময় দেয়। নেচার কিন্তু সব সময় দেয়। আপনি নেচারের কাছ থেকে নেচারকে নিতে দেখবেন না, নেচার সব সময় দেয়। এই যেমন ধরেন এখন ভাদ্র মাস চলছে, বর্ষা মৌসুম শেষ হলো। বর্ষা মৌসুমে আমরা কি দেখেছি? বর্ষা মৌসুম বৃষ্টি হতো, বজ্রপাত হতো, বজ্রপাতের মধ্যে নাইট্রোফিকশন হয়ে নাইট্রোজেন ফ্রি ফ্রি আমাদের জমিতে যেত, আমাদের জমি সেখান থেকে ধান উৎপাদন হতো, ফসল উৎপাদন হতো, তাই না? নেচার। তাহলে বর্ষা নেচারে কি হচ্ছে? বর্ষা নেচার আমাদেরকে দিচ্ছে, পানি দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, তাই না? বর্ষা মৌসুম কি কখনো আমাদের কাছ থেকে কিছু নিয়েছে? নেওয়ার আশা করেছে? কখনোই করেনি। সে কিন্তু অঝরে বাড়ি ধারা ঝরিয়েছে। আমরা এই যে নদীর ধারে যাই, রাজশাহীতে আসলে আমি আপনাদেরকে কমন একটা প্লেসে নিয়ে যাব, সেটা হলো পদ্মার ধার। তো পদ্মার পারে আমরা নিয়ে যাই, কেন নিয়ে যাই? পদ্মার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটাকে উপভোগ করার জন্য, তাই না? আমরা নদীর ধারে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এই নদী কি আমাদের কাছ থেকে কখনো কিছু চায়? আমাদের কাছে কিন্তু চায় না। আমরা এই যে টাকা খরচ করে সমুদ্রে যাচ্ছি, কক্সবাজারে যাচ্ছি, কুয়াকাটা যাচ্ছি, কি করতে যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। সমুদ্র কি কখনো আমাদের কাছ থেকে কিছু চেয়েছে? কখনো নিয়েছে? বরং আমরা যা চাই তা আমরা কিন্তু নেচারের কাছ থেকে নিই। আমরা তো শুধু নিচ্ছি না, আমরা নিচ্ছিও, আবার নেচারকে নষ্টও করে ফেলছি। আমরা নেচারকে এক্সপ্লয়েট করে ফেলতেছি। কিন্তু নেচার কি কখনো আমাদের, এই যে আমরা তার ক্ষতি করতেছি, তাকে এক্সপ্লয়েট করতেছি, নেচার কি কখনো আমাদেরকে ওইভাবে প্রতিশোধ নিচ্ছে, ওইভাবে রিভেঞ্জ নিচ্ছে? নেচার শুধুমাত্র তৈরি হয়েছে দেওয়ার জন্য। কোনো প্রকার উপকারের প্রত্যাশা তার থাকতেছে না, প্রতিদান তার থাকতেছে না। সে শুধু নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে, তাই না? তো নেচার বলে, নেচার কি বলে আমাদেরকে? নেচার বলে যে তুমি আমার যতই হার্ম করো না কেন, তুমি যতই আমাকে ক্ষতি করো না কেন, আমি তোমাকে দিবই, আমি তোমাকে দিতেই থাকবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেচার সব সময় কি বলে? আমার ক্ষতি করতেছো, নো প্রবলেম, আমি তোমাকে দিতেই থাকবো। এই যে নেচারের ভাবনা, এই ভাবনাটাই কিন্তু টিটিকামের ভাবনা। ভালো করে মাথার মধ্যে ঢুকে নেন। আমি কিন্তু ডক্ট্রিনের মধ্যে ঢুকে যাচ্ছি। ডক্ট্রিন অফ ডক্ট্রিন অফ সিগনেচার আমি বলেছিলাম। ডক্ট্রিন অফ সিগনেচার কি বলেন দেখি? আমাদের নতুন অনেকে আছে, পুরনোরা বলেন। আমরা ডক্ট্রিন অফ সিগনেচার কাকে বলি? স্যার, সোর্স থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা মেডিসিনের ভিতরে পাই, মেডিসিনের সোর্স থেকে। মেডিসিনের সাথে মেলে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন ডক্ট্রিন অফ সিগনেচারের মধ্যে ঢুকে যাচ্ছি, হ্যাঁ, টিটিকামের। তাহলে টিটিকামের ভাবনাটা নেচারের ভাবনার সাথে মিললো। নেচার কি করে? যতই তার ক্ষতি করেন সে শুধু দিয়ে যাবে, দিয়ে যাবে, দিয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি, টিটিকামের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই ঘটে। শুধু টিটিকাম বলে বললে হবে না। আমাদের রুব্রিক্স আছে নেচার লাভ, হ্যাঁ, নেচার লাভ বলে আমাদের একটা রুব্রিক্স আছে। ওই রুব্রিক্স এর মধ্যে আপনি যতগুলা মেডিসিন পাবেন, সবগুলা মেডিসিনের ক্ষেত্রে কমন ভাবনা এটাই: তাদের যতই ক্ষতি করেন তারা শুধু দিয়েই যাবে। এই ওই রুব্রিক্সে থাকা প্রত্যেকটা মেডিসিনই কোনো প্রকার এক্সপেকটেশন ছাড়া, কোনো প্রকার প্রত্যাশা ছাড়াই শুধু দিয়ে যেতে চায় এবং দেয়ও। ঠিক আছে? এই যে সবুজ প্রকৃতি আমার এই যে পেছনে আছে, বৃক্ষ, কয়েকটা সুন্দর সুন্দর গাছ ছিল, কেটে ফেললো। এই বৃক্ষ কি করে আমাদেরকে? এই বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা বেঁচে আছি, আমাদের বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ কি? অক্সিজেন। সে অক্সিজেন কিন্তু আমরা ওখান থেকে, বৃক্ষ থেকে পাচ্ছি, গাছ থেকে পাচ্ছি। আমাদেরকে খাবার দিচ্ছে, ফল দিচ্ছে। আম গাছ ছিল, আম পাওয়া যেত, তাই না? নিম গাছ ছিল, একটা প্রশান্তির হাওয়া ওখান থেকে আসতো। কত কিছু দিচ্ছে, নিম ফল পাখিরা খেত। আমরা কি করলাম? সে গাছ কেটে ফেললাম, বৃক্ষ নিধন করলাম। এই যে বৃক্ষ নিধন করছি, গাছের ডাল কাটতেছি, গাছের একদম পুরো বন সাফাই করে দিচ্ছি না? কিন্তু এই বৃক্ষরা কিন্তু অফেন্ডেড হচ্ছে না। তারা বিগড়ে গেলেও কিন্তু তারা প্রকাশ করছে না। তারা কখনোই বলবে না যে তুমি আমার ডাল কাটছো, তুমি আমার রুট নষ্ট করেছো, তুমি আমার গায়ে পেরেক ফুটাইছো, আমি তোমাকে অক্সিজেন দেব না। কোনো বৃক্ষ কিন্তু এটা বলবে না। তারা তৈরি হয়েছে, বিধাতা সৃষ্টিকর্তা আল্লাহ তাকে তৈরি করেছে এই কাজের জন্য। তারা সবসময় দিতে থাকে। তো আমাদের কয়েকটা খুব সুন্দর রুব্রিক্স আছে টিটিকাম ভালগারিসের। জয় নেচারিন, ঠিক আছে, জয় নেচারিন। তারপরে স্মাইলিং, অ্যাংজাইটি আদার্স ফর লাভড পারসন, লাভ, এক্সাল্টেড লাভ, এক্সাল্টেড লাভ ফ্যামিলি ফর। আমি একটু দিয়ে দিই রুব্রিক্স গুলা।
তাহলে আপনার জন্য সুবিধা হবে। জয় নেচারিন, স্মাইলিং, অ্যাংজাইটি আদার্স ফর, এটা আসলে হতো অ্যাংজাইটি লাভ পারসনস, এই রুব্রিক্সটা এরকম। লাভ এক্সাল্টেড লাভ, লাভ এক্সাল্টেড ফর ফ্যামিলি। ঠিক আছে, তো এই যে ডক্ট্রিন অফ সিগনেচারের মধ্যে ঢুকে যাই। এখন ডক্ট্রিন অফ সিগনেচার বুঝতে গেলে তো মেলা কিছু বোঝা লাগে, মানে আমি ছোট করতে চাই কারণ আমারও সিলেবাসের বাইরে আমি যেতে চাই না। তারপরেও আমি একটু আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করি। হ্যাঁ, আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখেন। এর মধ্যে কিন্তু টিটিকাম ভালগারিস আপনারা শিখে ফেলবেন। আচ্ছা, তো টিটিকাম ভালগারিস, এটার আরেকটা নাম হচ্ছে হোয়াইট জার্ম ওয়েল। এটা কিন্তু আমরা যে গমটা খাই সেই গমের আরেকটা ভ্যারাইটি, এটা হলো তার একটা নাম। তো এই বীজটা কি থাকে, খোসা আবৃত থাকে। তো একে খাওয়ার উপযোগী করতে কি কি করতে হলো আমাদেরকে, এই যে জাতা বা ওই মেশিনের বা জাতাতলে পৃষ্ঠ বলে না, জাতাতলে পৃষ্ঠটা কি, জাতার তো দুইটা পার্ট থাকে, এখানে একটা পাথর এখানে একটা পার্ট, পাথরের মধ্যে যখন একটা ফুটার মধ্যে ওই ইয়েটা দিয়ে দিল, এবার ঘোরাচ্ছে, তখন দুই ইয়েতে এরকম পিষে ইয়ে হচ্ছে। আমাদের ওই মহিলার কেসটা মনে করেন, ওই মহিলার ইয়েতে বাবা তাকে কিভাবে পিষছিল, বাবা কিভাবে পিষছিল, মিলান, আমাদের ওই কেসটার সাথে এটাকে মিলান। ঠিক আছে, বারবার পিষে 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 আমরা এই জবকে, এই হুইটকে আমরা আটা বানাই ফেললাম। ঠিক আছে, আপনারা আহ যারা গ্রাম গ্রাম সাইডে আছেন, আমার আমার যদিও জন্ম শহরে হলেও আমি যেহেতু প্রকৃতির মাঝে যেতে পছন্দ করি, আমার মাসের একটা সময় আমি কিন্তু প্রকৃতির মাঝেই কাটাই, ক্যামেরা নিয়ে আমি বাড়িয়ে পড়ি, এটা আমার একটা মানে হ্যাবিট। তো আপনারা এই অভিজ্ঞতা আছে কিনা জানি না, এই যে গমের দানা কখন চাবাইছেন দাঁত দিয়ে, কারো অভিজ্ঞতা আছে? জি স্যার, মানে কাঁচা দাম, জি স্যার, জি স্যার, কাঁচা সবাই দাম, স্যার। কাঁচা দাম স্যার। আছে আছে। আছে? জি স্যার, আছে আছে। আচ্ছা, কারো কি মনে আছে কি হয় ওই সময়? কেউ একজন বলেন। একটু আঠা আঠা হয়ে যায় স্যার। এক্স্যাক্টলি, দুধের মতো আঠা আঠা কে হয়ে যায়। বললেন আঠা আঠা হয়ে যায়? নাম বলেন প্লিজ। চুইং জি গাম জি, চুইং গাম আব্দুল চুইং রুফ। গাম হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। একটা আঠা আঠা চুইং হয়ে গামের যায়। মতো আঠা হয়ে আঠা যায়। মানে কি? আঠা আঠার ইংরেজি কি? স্টিকি স্যার, স্টিকি। স্টিকি। গমের, আপনি যখন একটু করে চাবাচ্ছেন, দাঁতের মধ্যে কিন্তু খেয়াল করে দেখবেন একটা স্টিকি ভাব থাকে। ঠিক আছে, আপনি যতই চাবাতে থাকবেন, যত চাবাচ্ছেন, ততই আঠালো হয়ে মুখের সাথে লেগে থাকবে। বুঝতে পারছেন? এই ডক্ট্রিন অফ সিগনেচার বুঝেন, এগুলা ইয়েতে পাবেন না, ম্যাট্রিমেটিকা পাবেন না। আপনি পড়েন, পড়ে খুঁজে পাইলে আমাকে বললেন যে না পাইলাম। স্টিকি, যত চাবাবেন আঠার মতো লেগে থাকবে, গামের মতো লেগে থাকবে। ঠিক আছে, এখন আপনারা এই গামের মতো স্টিকি স্টিকি টিটিকামকে পার্টিনিসিটি গতকালকে পড়ালাম, পার্টিনিসিটিকে মিলান। স্টিকি, গম চাবাচ্ছেন, বেশি চাবাচ্ছেন, মুখের সাথে যত চাবাচ্ছেন তত মুখকে স্টিক করে ধরে রাখতেছে। এটার সাথে গতকালকে আমি পার্টিনিসিটির যে বিষয়টা বললাম, পার্টিনিসিটিকে মিলান। পার্টিনিসিটি আপনাকে চিনতেই হবে, আমার ক্লাস করছেন, পার্টিনিসিটি চিনছেন না, হবে না। পার্টিনিসিটি আপনাকে চিনতেই হবে। মিলান, দেখেন মেলে কিনা, যাদের খাতায় লেখা আছে মিলান। তাও আমি একটু বলে দিই, পার্টিনিসিটিটা কি, হাল ছেড়ে না দেওয়া, গিভ আপ না করে। আপনি যতই চাবান, ওই কিন্তু আপনার মুখে এরকম করে ধরছে, আঁকড়ায় ধরতেছে। তার মানে কি, সে হাল ছাড়ছে না, সে গিভ আপ করছে না, একটা পয়েন্টে স্টিক হয়ে থাকতেছে। পার্টিনিসিটি একটা পয়েন্টে স্টিক হয়ে থাকা, আমি ছাড়বো না, আমি গিভার, আই নেভার গিভ আপ, আমি ছাড়বো না, আমার ডিসিশনে আমি স্টিক হয়ে থাকবো, আমার ডিসিশনে আমি স্টিক হয়ে থাকবো। দেখেন, আমি আজকে বলার পরে আপনি দেখেন কত রোগীকে দিতে পারেন মেডিসিন। আমরা এই পার্টিনিসিটিটাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন সময় ব্যবহার করতে পারি। খালি তো এই কি বলে সিনা আর ক্যামোমিলা শিখছেন, আর
আর কি অবস্টিনেট আর কি দেখছেন? এগুলাই তো। এবার দেখেন পার্টিনিসিটির বিষয়টা কিভাবে বাচ্চাদের মধ্যে থাকে। আপনার বাচ্চা বা রুগীর বাচ্চা যাই হোক, আপনি এগুলো তো আপনি বাবা মার সাথে কথা বলে বাইর করবেন, তাই না? আমি ঘটনাটা বলে দিচ্ছি। আপনার চেম্বারে এটা রুগীর মধ্যে থেকে বাহির করার দায়িত্ব আপনার, নাহলে মেডিসিন ওই সিনা ক্যামোমিলা হয়ে যাবে। বাচ্চা বায়না ধরেছে, বাবা রাইফেল কিনে দাও, বাবা রাইফেল কিনে দাও, বাবা রাইফেল কিনে দাও। আপনি তো কি দিবেন? সিনা ক্যামোমিলা, তাই না? আমরা এরকম ভাবি তো। বারবার বলছে বাবা রাইফেল কিনে দাও, রাইফেল, একটা রাইফেল কিনে দাও। রাইফেল মানে তো বুঝছেন, ওই খেলনা রাইফেল গুলো, ওই যে 200-250 টাকা দাম, বাচ্চাদের, ছোট বাচ্চাদের ইয়ে থাকে। বা অন্য কোনো একটা খেলনা নিয়ে জেদ করছে, বাবা একটা কিনে দাও প্লিজ, বাবা একটা কিনে দাও না বাবা, বাবা কিনে দাও, বাবা কিনে দাও। খাইতে বসে বাবা কিনে দাও, বাবা কিনে দাও। এবার আপনি বললেন এই দাঁড়াও, আমার বাবা এই মাস শেষ, আমার তো পকেটে টাকা নাই, যখন সামনের মাসে বেতন পাবো তখন কিনে দিবনি। আর একটা কথা বলবে না, ঠিক আছে বাবা, আমার সামনের মাসে বেতন পাবো, বেতন পেলে একটা কিনে দেবো, বা অমুক সোর্স। আপনি বুঝে নেন আমি তো গল্প বলতেছি, বানায় বানায় ইনস্ট্যান্ট গল্প বলতেছি। এই টাইপের ঘটনায় আপনার চেম্বারে হবে। এবার বাচ্চা তো থেমে গেল। এবার পরবর্তী মাসে আপনি যখন বেতন পাইলেন, আপনার হাতে যখন টাকা আসলো, বাবা রাইফেল, বাবা রাইফেল, তুমি তো বলেছিলা এই মাসে বেতন পেলে কিনে দিবা, বাবা উঠতে বসতে রাইফেল। এবার আপনি তাকে বললেন যে বাবা এ মাসে তো আমার এই তোমার মায়ের চিকিৎসা করতে হবে, এই করতে হবে, তোমার মায়ের জন্য এটা কিনতে হবে, তো অনেক খরচ, আমার তো বাবা অত টাকা পয়সা নাই, এক্সট্রা টাকা নাই, তোমাকে নেক্সট মান্থ কিনে দেবো বাবা। আর একটা কথা বলবে না সে, থেমে থেকে গেল। এবার সামনের মাস যখন আসলো, বাবা রাইফেল, বাবা রাইফেল, বাবা রাইফেল। এবার আপনি বললেন যে আরেকটা কারণ দেখালেন যে বাবা এই মাস না, সামনের মাসে ঈদ, তখন তোমারটা দেখবো, সামনের মাসে দিব। এবার আবার সামনের মাস আসছে, আবার বাবা রাইফেল, আবার রাইফেল, রাইফেল। এবার আপনি বলছেন যে বাবা এটা তো ঈদের মৌসুম, তোমাকেও তো কাপড় চোপড় কিনে দিতে হবে, তোমার আপুকে কিনে দিতে হবে, মাকে কিনে দিতে হবে, অনেক খরচ টরচের ব্যাপার আছে। তার থেকে বাবা 3 মাস পরে তো তোমার বার্থডে আছে, বা 4 মাস পরে তোমার বার্থডে আছে, তখন আমি কিনে দেব। ছেলে বলছে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এবার বার্থডে যখন টাইম চলে আসলো, বাবা রাইফেল মনে আছে? কি এটা? ছোট্ট বাচ্চা সেম কাজ করছে। কি এটা? সিনা? এটা ক্যামোমিলা? ভাবেন, এই যে ভাবনার আছে তো। আমরা তো জাস্ট কথায় কথায় ভাষ্যে ভাষ্যে চলে যাই মেডিসিনের দিকে, বিষয়টা কিন্তু এরকম না। ছেলেটা কি করছে? সে নেভার গিভ আপ, সে কখনোই হাল ছাড়ছে না। এই মাসে সে কিন্তু এল্ডিং ও করছে, মাইল্ডও হচ্ছে, বুঝালো, ঠিক আছে আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু সে তার মাইন্ড কিন্তু কখনোই গিভ আপ করছে না। সে পেশেন্স থাকছে, পেশেন্স থাকছে, পেশেন্সের সাথে সে কিন্তু গিভ আপ করছে না। পেশেন্সটা কি বলছিলাম? অ্যাবিলিটি টু ওয়েট উইদাউট এনি কমপ্লেন। পেশেন্স হচ্ছে এমন একটা ক্ষমতা যেখানে ওয়েট করার ক্যাপাসিটি আছে, কোনো প্রকার কমপ্লেন, কোনো বসে রাখেন, বসে থাকবে। দেখেন এই বাচ্চাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ওয়েট করে, তারপর আবার বলা হলো 3-4 মাস পরে তোমার বার্থডে হবে, তখন কিনে দেবো। সে কত মাস ওয়েট করলো, সে অন্য কোনো কথা কিন্তু বললো না। বাবা যখন প্রতিশ্রুতি দিচ্ছে যে টাইমে, সে টাইমেই সে বলছে বাবা রাইফেল, বাবা অমুক তমুক। বাচ্চাকে বোঝালে বাচ্চা বুঝে যাবে, কিন্তু যেটা সে চায় সেটা ভুলেও, মানে সে ভুলবেও না। ওটা আবার যে টাইম তাকে দিবেন পিরিয়ড, সে টাইমে যে আবার চাইবে। আইসক্রিম খেতে বাচ্চা পছন্দ করে, আপনি তাকে বোঝালেন যে বাবা তোমার তো একটু গলা ভারী ভারী লাগছে, ঠান্ডা লেগে যাবে, এখন আইসক্রিম খাবা না, অন্যদিন। ঠিক আছে বাবা, অসুবিধা নাই। ঠান্ডা ভালো হয়ে গেল, বাবা আমার গলা তো ঠিক হয়েছে, এবার আইসক্রিম দাও। বারবার লেগে থাকবে, স্টিকিনেস, বারবার বাবা 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 বাবা। আপনার ওই আমি কি বললাম, পার্টিনিসিটির মধ্যে বিরক্ত লাগবে আপনার, বিরক্ত লাগবে না? বাবা বাবা বাবা, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, চিপস চিপস চিপস।
এই বিষয়টা দেখেন, আমরা আমরা প্রথম থেকে পড়াচ্ছি কি, বডি, সোল এন্ড ভাইটাল ফোর্স অ্যাক্সেস একটা লাইনে নিয়ে আসবো। এটা আপনি কফের সাথে রিলেট করেন, কফের সাথে রিলেট করেন। আপনি আজকেই ইয়েতে সার্চ করেন, আপনি পেয়ে যাবেন ইয়ার কফ, টিটিকাম ভালগারিসের কফ হচ্ছে একদম স্টিকি, ছুটতেই চায় না, থু করে মারলে মনে হচ্ছে ঘুরে এসে আবার মুখে পড়তেছে, এতটাই স্টিকি, বাড়াতেই চায় না। অনেকের অনেক কফ আপনি পাবেন বাড়াতেই চায় না। আমি আমি দিইনি এইভাবে, কিন্তু এই টাইপের প্রেসক্রিপশন গুলো অনেকেই করে, এই সিমটম গুলো দেয়, বাড়াতেই চায় না, থু করে ফেলতে আবার ঘুরে চলে আসতেছে, মুখে ছুটছেই না, এইরকম স্টিকি কফ। মাইন্ডও ওই রকম স্টিকি, ফিজিক্যাল মানে বডিতেও স্টিকি, ভাইটাল ফোর্স ওরকমই স্টিকি। তো এক্সাল্টেড লাভের কারণে এরা তার উপরে ডোমিনেটিং করতে দেয়, সে ইল্ডিং করে। ইল্ডিং ডিসপোজিশনের মধ্যেও আমাদের রুব্রিক্স আছে না, ইল্ডিং ডিসপোজিশন, ইল্ডিং ডিসপোজিশনের মধ্যেও আপনারা কিন্তু একে পাবেন। অন্য ইল্ডিংটা কি, ইল্ডিং মানে কি, এই যে বাবা চিপস, বাবা চিপস, বাবা এই মাসে আমার পকেটে টাকা নাই, তোমাকে আমি সামনের মাসে কিনে দেবো, থেমে গেল। থেমে গেল মানে ভুলে গেল না, কিন্তু আবার যখন পরিস্থিতি আসবে সে আবার মাথা চাড়া দেবে, আবার চিপস, বাবা এই মাসে তো বেতন পাইছো, চিপস দাও, এই মাসে তো আইসক্রিম দাও। অন্যের ইচ্ছা মানতে সে বাধ্য হয়, আবার অন্যের মত অনুযায়ী তাকে চলতে হয়, ঠিক আছে, আবার যখন সুযোগ হয়ে যায় তখন ফিরে চলে আসে। অন্যের, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে অন্যের ইচ্ছা মতো, অন্যের ইচ্ছা মানতে সে বাধ্য হচ্ছে, অন্যের মত অনুযায়ী তাকে চলতে হচ্ছে। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটা আপনারা লিখে নেন। অবলাইজ, অবলাইজ টু কম্পাইল টু দা উইশ অফ আদার্স ফিলস। অবলাইজ টু কম্পাইল, এটা কেন্টের একটা রুব্রিক্স আছে, কম্পাইল, আমি একটু ভুলে গেলাম, কম্পাইল টু অবলাইজ অফ দা উইশ অফ আদার্স, এরকম একটা, কিন্তু রেপার্টারিতে আপনারা এটাই পাবেন, অবলাইজ টু কম্পাইল টু দা উইশেস অফ আদার্স ফিলস। কেন এটা, কেন সে বলবে ওকে আই উইল, আই উইল ডু দেন, ঠিক আছে, হ্যাঁ আমি এটা করবো নি। আপনি যখন বললেন যে বাবা সামনের মাসে তোমাকে আমি রাইফেল কিনে দেবো, ওকে ঠিক আছে সামনের মাসে দেখবো নি। সব সময় এল্ডিং করবে, সারাউন্ডিং করবে, তারপরে সে কোনো প্রকার মানে ক্ষোভ বলেন বা কোনো কোনো প্রকার অসন্তোষ বলেন বা কোনো প্রকার অসৎ উদ্দেশ্য বলেন, এরকমটার জন্য কিন্তু করছে না। বাবা বলল, কি বলতে যাই ভুলে গেলাম, আরেকটা কথা মাথার মধ্যে চলে আসছিল, তো যাক, বাবা বলল যে সামনের মাসে তোমাকে আমি রাইফেল কিনে দিব। সে যে ইল্ডিং করলো, মানে ওয়ান কাইন্ড অফ মানে সারেন্ডার করলো, এটা কিন্তু সে কেন করলো, তার কি দরকার পড়েছে ইল্ডিং করার। ইল্ডিং মানে তো মাথা নত, বুঝতে পেরেছেন, বাবা বুঝালো, বুঝে গেল। কিন্তু এই টিটিকাম ভালগারিস কেন, টিটিকাম ভালগারিস কেন এই ইল্ডিং করে, আচ্ছা ঠিক আছে বাবা মেনে নিচ্ছি, তুমি যা বলছো তাই, সামনের মাসে দেখবো, এই ইয়ের মধ্যে কিন্তু তার কোনো অসৎ উদ্দেশ্য থাকে না, তার কোনো ক্ষোভ থাকে না, তার কোনো অন্য কিছু থাকে না। কিন্তু কেন তাহলে সে এই মাথা নতটা করে, কেন বলেন তো? এমন না যে সে অনেক দুর্বল, তাও কিন্তু না। কেউ কি বলতে পারে? তাদের ভালোবাসে তাই। আমার আলোচনা থেকে, গত আলোচনা থেকে কি বললেন? মানে যার কাছে সে ইল্ডিং বা সারেন্ডার করছে তাকে সে ভালোবাসে তাই। এক্স্যাক্টলি, এটাকে আপনি কি ভাষায় বলবেন? আমরা রেপার্টারি ভাষায় যদি বলি এটাকে আপনি কি বলবেন বলেন? হচ্ছে তো অ্যাফেকশন, হ্যাঁ, অ্যাফেকশন, অ্যাফেকশন, অ্যাফেকশন। অ্যাফেকশন না, অ্যাফেকশনের বিষয়টা The আলাদা। love exalted. জি, Love exalted. গ্র্যাটিটিউড। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটাই হলো গ্র্যাটিটিউড। আমার বাবা, আমার বাবা, আমার বাবা, আমার বাবা, আমার বাবা বলেছে আমাকে এটা, এটাই গ্র্যাটিটিউড। কালকে যারা গ্র্যাটিটিউড কে বুঝেছেন, আমি গত কয়েকদিন থেকে স্পেশালি গ্র্যাটিটিউডের
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শুধুমাত্র এই কারণেই দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য, টাইম কিল করার জন্য না। এটা কিন্তু মাথায় রাখবেন, আমি যখন কোনো একটা কাজ করি বা ইয়ে করি, এটা একটা উদ্দেশ্য থাকে, মানে এটাকে খেলো ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা কথা আমি আপনাদেরকে এই ফাঁকে বলে রাখি, আমি যে কথাগুলা বলি বা যে ইয়েগুলা বলি আপনারা ধরেই নেবেন, মানে অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ে হলো আমার উপরে আপনাদের বিশ্বাস থাকতে হবে। যে আমার উপরে বিশ্বাস রাখতে পারেন না, দয়া করে আমার ক্লাসে আর আসেন না, আমার দরকার নাই। আমি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস কিন্তু দায়িত্ব নিয়ে বলি। একটা মনে হলো একটা বলে দিলাম তা না। অনেক বড় বোদ্ধা, অনেক বড় বোদ্ধা, আমরা যেহেতু গ্রুপে মিশি, অনেক বড়, মানে ধরেন যে মাইন্ড সিস্টেম সেগাল মেথড করে 1982 সালে আমাদের জিএমটির গ্রুপেও, সেই ইন্ডিয়ান গ্রুপে সে ক্লাস নিয়েছে। তো কিছু তো থাকেই যে তারা বিশ্বাস করতে পারে না, এত ইয়াং, দাড়ি টাড়ি পাকেনি, বয়স কম, আমাকে দেখে তো এমনি বয়স কম মনে হয়, এইটুক কি কি ইয়ে করে। আমি একটা পড়াইছি, আমি যেহেতু ওই ক্লাসগুলো রেকর্ড করতাম, ওই দায়িত্বগুলো আমি পালন করতাম। সে কি করছে, আমার এটা বিশ্বাস হয়নি, সে আবার তাকে জিজ্ঞাসা করেছে যে এইটা এই জিনিস, আমি বলতেছি না কোন জিনিস, এটা এই জিনিস, আমাকে বুঝান। এবার সে পার্সন, সবাই তো সব জিনিস জানে তা না, সে পার্সন ওটাকে অ্যান্সার করেনি, মানে গায়ে দায় সারা ভাবে একটা বুঝালো। বুঝানোর পরে এই পার্সন আবার আমার যেটা বলা সেটা দিয়ে ভেরিফাই করতেছে, মানে বিশ্বাসের লেভেলটা দেখেন। আমি প্রত্যেকটা জিনিস দায়িত্ব নিয়েই করি, আমি কোনো জিনিস ভাষা বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। আমি একদম ভিতরে, আমার কাজ হলো ভিতরে। আমি যদি কোনো রিলেশনশিপের দিকে যাই, রিলেশন মানে যে ভালোবাসা, প্রেম ভালোবাসা না, এটা টিচার স্টুডেন্টের রিলেশন হতে পারে, আমার যার সাথে ওপেন রিলেশন, আমি কিন্তু খুব ডিপ লেভেলের রিলেশনে থাকি। আমার রুগীদের রিলেশন আপনি চিন্তাই করতে পারবেন না, বেডের বিষয়গুলো আমি জানি। আমার রুগীদের, আমার যারা খুব কাছের রুগী, ঘনিষ্ঠ রুগী, এরকম না হলেও মানে আমি মেনটেন করি কমপক্ষে 500 জন রুগী, আমি এইভাবেই যাই। এই কারণে আমি বলতেছি আপনাদেরকে এটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে, আমি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জিনিস করি। কোনো ভাষা জিনিস কিন্তু আমি কখনোই করি না, করিও না। আর আমি ওই সোর্স গুলাকেই আস্থা রাখি, যেটা আস্থা রাখার মতন। আমি কেন্টেই যাই, আমি কিন্তু এক্স ওয়াই যেটা বাংলাদেশে অনেককে নিয়ে মাতামাতি করে এরকম কোনো জিনিসের সোর্স আমি কিন্তু কখনো ইয়ে করি না, কারণ ওগুলো অথেন্টিক না। আপনি যতই বলেন অমুক করেছিল, অমুক বুঝেছিল, আমি ওই জিনিস দেখতেও চাই না, আমি বুঝতেও চাই না। ঠিক আছে, আমি একটু মানে সিলেবাসের বাইরে কথা বললাম, অন্যভাবে নিয়েন না। তো এই কারণে হচ্ছে বিশ্বাসটা রাখতে হবে। আর গ্র্যাটিটিউডটা হচ্ছে মানে একটা মানবীয় গুণাবলী, এই গুণাবলীটা যাদের মধ্যে নাই তারা ক্রিয়েট করে নেন। আমি বলতেছি না যে আপনারা রেপার্টরির রুব্রিক্সে চলে আসেন, কিন্তু গ্র্যাটিটিউড দেওয়াটা শেখেন। এটা আপনাকে অনেক অনেক হালকা রাখবে, আপনাকে অনেক বিষয়ে, অনেক কিছুতে আপনাকে মুক্ত রাখবে। আপনি আপনার 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 জন্ম দিয়েছে কি আপনার মা বাবা, আপনি তাদের প্রতি গ্র্যাটিটিউড দেখান। আপনি যেখান থেকে শিখছেন সেখানে আপনি গ্র্যাটিটিউড দেখান, এই বিষয়গুলোকে চর্চা করেন। তো যাক, আমি অন্যদিকে চলে আসছি। তো টিটিকাম ভালগারিস কি করছে, এই যে তার সারেন্ডারিং, এই যে তার ইল্ডিং, এটা কিন্তু তার ডিউ টু হিজ গ্র্যাটিটিউড, তার গ্র্যাটিটিউড নেচারের জন্য সে কিন্তু এটা করছে। ঠিক আছে, কত চমৎকার আপনি দেখেন। টিটিকাম ভালগারিস রিয়েলি একটা ওয়ান্ডারফুল পারসন, রিয়েলি ওয়ান্ডারফুল পারসন, খুবই ওয়ান্ডারফুল পারসন। কিন্তু বেশি বেশি ভালো না, সে বেশি করতে যায়, এই কারণেই সে অসুস্থ হয়ে পড়ে। দেখেন আমাদের রেপার্টরিতে আমি একটু আগেই দিলাম, রুব্রিক্সটা দিলাম যে কম্পাইল টু উইশ, এটা কেন্টের মধ্যে মনে হয় আছে। এই রুব্রিক্সটা দেখেন, অবলাইজ টু কম্পাইল টু দ্য উইশেস অফ আদার্স ফিল। ও এটাই তো দিলাম, এই রুব্রিক্সটা রেপার্টরিতে আছে এইভাবে, সরি আমি বারবার ভুল করতেছি, সেটা হলো এইটা, কম্পাইল টু দ্য উইশেস অফ আদার ফিলিং অবলাইজ টু। এই দুটো কিন্তু একই রুব্রিক্স। এটা হলো কম্পাইল টু দ্য উইশেস অফ আদার্স ফিলিং অবলাইজ টু। এ হেভি চমৎকার একটা বিষয়, আমি আসতেছি। এইটার সাথে যদি আপনারা এল্ডিং, মানে এই কম্পাইল টু উইশেস অফ আদার্স
ফিলিং অবলাইজ, এই যে যে রুব্রিক্সটা দিলাম, এটার সাথে যদি আপনারা এল্ডিং ডিসপোজিশন মানে আমি কি বললাম, বাবা বুঝালে, বাবা আমার পকেটে তো টাকা নাই, সামনের মাসে তোমাকে কিনে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আর একটা কথা কিন্তু বলবে না সামনের মাস পর্যন্ত, ডিউ টু গ্র্যাটিটিউড, তাই তো? এই দুই রুব্রিক্সকে যদি আপনি নেন, এল্ডিং ডিসপোজিশন, কম্পাইল টু উইশেস, এটা নিয়ে যদি রেপার্টারাইজেশন করেন, মেডিসিন 3টা আসে। আমি থুজার কথা বলবো না, থুজা তো আমি পড়ে দিয়েছি। এখানে আরেকটা মেডিসিন আসছে হচ্ছে ম্যাগমিউর, ম্যাগনেসিয়াম মিউর, আর একটা হচ্ছে টিটিকাম ভালগারিস। তো এই দুটো খুবই, এটাও কিন্তু, এই দুটাও কিন্তু কাছাকাছি। ম্যাগমিউরের ফিলিংস, আমি ম্যাগমিউর আসবো, ম্যাগমিউর পড়বো, দেখেন ম্যাগমিউর কত চমৎকার। আমরা তো খালি বায়োকেমিক ইউজ করি না, ম্যাগমিউর। তো এই যে ম্যাগমিউর আর হলো আপনার টিটিকাম ভালগারিস, এই দুইটার বিষয়ে একটু আমি বলি, একটা লাইনে বলি। সেটা হলো ম্যাগমিউরের মধ্যে, ভালো করে বোঝেন, এটা মাথার মধ্যে রাখেন, টিটিকাম ভালগারিসের ক্যারেক্টার ম্যাগমিউরের মধ্যে আছে, সোজা বাংলা কথা। ওই একদম ওই রকমই অনেক কিছু আছে, কিছু আলাদা আছে, সেটা আমি ম্যাগমিউর পড়ানোর সময় বলবো। টিটিকাম ভালগারিস কিন্তু ম্যাগমিউরের হলো প্রতিবাদ করার ক্ষমতা নাই, প্রতিহত করার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, বুঝতে পারছেন? এটা ম্যাগমিউর। আর টিটিকাম ভালগারিসের কি ক্যাপাসিটি আছে ফাইট করার, সে ডিফাইন্ড, মাথা নত করছে, ডিফাইন্ড, সে তো ডিফাইন্ড মানে কি? ডিফাইন্ড মানে আমি কি বলছিলাম, ডিফাইন হলো অথরিটি বা যে কর্তা ব্যক্তি, তার উপরে তার ইয়ে মানে না, এটা হলো ডিফাইন, তাই না? ধর কিসের রোগ, রোগের উপরে সে ডিফাইন হয়ে যাচ্ছে, আরে বস, আমার বস কি করতে পারে আমি তো জানি, ডিফাইন। তো এই যে ডিফাইন, হ্যাঁ ডিফাইন হওয়া সত্ত্বেও টিটিকাম ভালগারিস কিন্তু তার এই গ্র্যাটিটিউড অ্যাটিটিউডের কারণে সে মাথা নত করছে, কারণ সে নেচার লাভ। নেচার কি? নেচার মানে হচ্ছে প্রকৃতি। সে প্রকৃতিকে যেরকম ভালোবাসে, প্রকৃতির গুণগুলোকেও সে তার মধ্যে নিয়ে নিচ্ছে। প্রকৃতির গুণ কি? প্রকৃতির গুণ হচ্ছে পেশেন্স, ধৈর্য। গাছ কেটে ফেলতেছে, নিয়ে করছেন, গাছ কি আপনাকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দিয়েছে? ডাল কেটে ফেলে দিয়েছেন, নিচের দিকে ঝরিয়ে দিয়েছেন, উপরের দিকে বড় হয়ে কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে, আম গাছে আম হচ্ছে। আম ধরা তো বন্ধ করেনি, আপনি ডাল কেটে ফেললেন, আম ধরা বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি। বরং দেখা যাচ্ছে অনেক সময় আমরা ইয়ে করি, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার আর কি, সেখানেও আমরা জানি কোনো বন্ধা আম গাছে আম হয় না, তখন আমরা ওটার একটা সিস্টেম আছে, কাণ্ড বরাবর আমরা যদি চিড়ে দিই এইভাবে, বা কুঠার দিয়ে আমরা যদি এইভাবে কোপ দিয়ে দাগ দাগ করে দিই, গাছ আসে। তার মানে আপনি তাকে ক্ষতি করার চেষ্টা করলেন, সে কিন্তু আপনাকে ফল দিচ্ছে। নেচার লাভ, এই অ্যাটিটিউড গুলা আপনার টিটিকাম ভালগারিসের মধ্যে থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা এখন খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকায় নেন, হ্যাঁ, খুব ভালোভাবে এই বিষয়টা মাথার মধ্যে নেন। একটা সময় আসবে টিটিকাম ভালগারিস হচ্ছে ডিফাইন্ড হয়ে পড়বে, ঠিক আছে? ডিফাইন্ড হয়ে পড়বে, আর এই ডিফাইন্ডের জায়গা থেকেই আমরা কার্সিনোসিন, এই যে ম্যাগমিউরের কথা বললাম, পডোফাইলাম, ন্যাট্রাম কার্ভ, ইগনেশিয়া সহ এই যে যে মেডিসিন গুলা আছে, মানে এই মেডিসিন গুলা কি, যে কার্সিনোসিন, ম্যাগমিউর, পডোফাইলাম, ন্যাট্রাম কার্ভ, এরা হলো সাপ্রেসিভ, মানে এরা হয় কি সবকিছু সাপ্রেস করে ফেলে। কার্সিনোসিনের ক্ষেত্রটা তৈরি কোত্থেকে হয়? ডোমিনেশন থেকে তৈরি হয় না, চাইল্ডহুড ডোমিনেশন থেকে তৈরি হয়। তো ওটা কি সাপ্রেস হতে 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 এই ক্ষেত্রগুলো তৈরি হয়। কিন্তু আপনি টিটিকাম ভালগারিসের সাথে এদেরকে পার্থক্য করতে পারবেন ডিফাইন দিয়ে, ঠিক আছে? টিটিকাম ভালগারিসের মধ্যে আমি তো বারবারই বলছি, পেশেন্স, পার্টিনিসিটি পাবেন, এন্ডুরেন্স ইনক্রিজ, এই ইয়েগুলা কিন্তু আপনারা, এই বিষয়গুলো আপনারা কিন্তু সবসময় টিটিকাম ভালগারিসের মধ্যে পাবেন, হ্যাঁ। তো সে কখনোই হাল ছাড়ে দেয় না, নেভার গিভ আপ। বারবার আমি একই কথা বারবার কেন বলি? যাতে আপনাদের মাথার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? দেখেন, যারা আমার কথা শুনে, আমি দুই একজনকে বুঝেছি যে আপনারা টিটিকাম ভালগারিস অলরেডি গুগলে সার্চ দিয়েছেন, দেখেছেন, পড়ার চেষ্টা করেছেন, বিভিন্ন কিনোটস দেখার চেষ্টা করেছেন। দুনিয়া ধরে তাবৎ হোমিওপ্যাথরা যারা ক্লাসিক্যাল ইয়ে করে, আমরা তো এইভাবে চিন্তা দিলাম। আপনাদের একটা প্লাস পয়েন্ট, যারা একদমই নতুন
তাদের একটা প্লাস পয়েন্ট যে আপনারা একদম মানুষকে চিনে মেডিসিন চেনা শুরু করছেন। আর আমাদের স্কুল কলেজ ভার্সিটি গুলাতে কি হয়, আগে অসুখ টসুখ চিনে অসুখ টসুখ দিয়ে আপনাকে মেডিসিন চেনাচ্ছে, তাই না? একদম কমপ্লিট হ্যানিম্যানিয়ান সিস্টেমের বাহির দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু মানুষকে চেনার চেষ্টা করছি। তো এই তাবৎ হোমিওপ্যাথরা কিন্তু টিটিকাম ভালগারিসকে ইউজ করে হচ্ছে গ্লুটেন অ্যালার্জিতে। গ্লুটেন অ্যালার্জি কাকে বলে কারো কি জানা আছে? গ্লুটেন অ্যালার্জি আমরা কাকে বলি? যারা কিনোট পড়েছেন তারা তো এটা পাওয়ার কথা। গ্লুটেন অ্যালার্জি আমরা কাকে বলি? এই গ্লুটেন ভাত বা গম জাতীয় খাবারের থেকে যদি অ্যালার্জি হয়, ভাত বা গম। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর বলেছেন। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমি একটু বলি, গ্লুটেন অ্যালার্জি আমার একদম নতুন যারা আছে তাদেরও দুইটা লাইন জানা দরকার। গ্লুটেন অ্যালার্জি হচ্ছে এই যে গম, বার্লি, এই যে কিছু কিছু সিলিয়েট বলে, মানে শস্য দানাদার জিনিস, বাদাম, হ্যাঁ, এগুলা থেকে যে অ্যালার্জি হয়। এমনকি দেখবেন অনেক অর্গানিক লিপস্টিক আছে, শ্যাম্পু আছে, এগুলা থেকেও কিন্তু গ্লুটেন অ্যালার্জি হয়। ঠিক আছে, গ্লুটেন অ্যালার্জি খুব মানে খুব কমন একটা সমস্যা। অনেকে বুঝেও না যে একটা লিপস্টিক থেকে শ্যাম্পু থেকে হচ্ছে, কিন্তু ওর উপাদান মানে ওর কন্টেন্ট ইনগ্রেডিয়েন্ট এই যে এগুলা ছিল, এই কারণেই গম বার্লি বা ওই যে সিলিয়েট দানা টানা গুলা ছিল, যে আমরা মুখে প্যাক ইউজ করি, ফেস প্যাক, এখান থেকেও হয়। তো গ্লুটেন অ্যালার্জির আরেকটা অন্যতম, এটা এই কারণে আমি এই আলোচনাটা নিয়ে আসলাম, আরেকটা অন্যতম লক্ষণ কি জানেন গ্লুটেন অ্যালার্জির? সেটা হচ্ছে আইবিএস। আইবিএস কি আমরা জানি? আইবিএস কি? ইরিটেবল বাউল সিনড্রোম। হ্যাঁ, ইরিটেবল বায়েল সিনড্রোম। ইরিটেবল বায়েল সিনড্রোমটা কি কি হয়? ইরিটেবল বায়েল সিনড্রোমে একটু দুধ খাইলাম, একটু শাকসবজি খাইলাম, বাস টয়লেট, বারবার টয়লেট। এই গ্লুটেন অ্যালার্জির কারণেও কিন্তু এটা হয়। এখন এটাকে কি বলতেছে? ইরিটেবল বাউল সিনড্রোমকে কি বলতেছে? আইবিডি বলতেছে, তাই না? ইরিটেবল বাউল ডিজিজ বলে দিচ্ছে, সিনড্রোমকে এখন ডিজিজের দিকে নিয়ে চলে যাচ্ছে। তো গ্লুটেন অ্যালার্জি যাদের থাকে, মানে এই গ্লুটেন যুক্ত খাবার খাওয়ার পরে তাদের পেট ফেপে যায়, গ্যাসে ভরে যায়। আমার একটা কেসের কথা একটু আগেই বললাম, সেই রকম গ্যাসে হয়ে যাচ্ছে, আবার পাতলা পায়খানা করছে, আবার দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবং সমস্যা ধীরে 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 বাড়তে বাড়তে এই আইবিএস এর দিকে চলে যাচ্ছে। তারপরে আবার দেখা যায় যে এই গেটে বাত, আঙ্গুল, তারপরে এই যে হাঁটু, এই যে গিরা গিরা গুলো ফুলে যায়, অসহনীয় ব্যথা হয়, অ্যালার্জির মতন লক্ষণ দেখা দেয়, র্যাশ দেখা দেয়, এই দানা দানা ঘামাচির মতন দানা দানা হয়ে থাকে, একদম অসংখ্য দানায় ভর্তি হয়ে থাকে, লাল লাল। হ্যাঁ, লাল লাল, আমরা যেটাকে কেরোটোসিস বলি, কেরোটোসিস পিলারিসিস। হ্যাঁ, একটা আছে এই ডিজিজটার নাম, কেরা কেরা কেরাটোসিস পিলারিসিস। হ্যাঁ, এই গ্লুটেন যুক্ত খাবারগুলা খাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই ত্বকের মধ্যে এরকম র্যাশ হয়ে যায়, এই ছোট 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 দানাদার দানাদার পানি পানি মনে হয়, অনেক সময় পানি থাকে, অনেক সময় থাকে না। তবে একটা মজার বিষয় হচ্ছে এটা অত বেশি চুলকায় না। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি বিজ্ঞানীরা বলতেছে যে ফ্যাট ও ভিটামিন ঠিকমতো শোষিত না হওয়ার কারণে, বডি ঠিক মতন এক্সট্রাক্ট না করার কারণে এই র্যাশ গুলা দেখা দেয়। আবার এই গ্লুটেন অ্যালার্জির আরেকটা কাহিনী হলো, খুব টায়ার্ডনেস চলে আসে, খুবই গ্লুটেন গুলা শরীরে খুব সংবেদনশীলতার কাজ করে। ফলে হয় কি, শরীরের প্রোটিন ঠিক মতো সংশ্লেষ হয় না, সিনথেসিস হয় না। এই প্রোটিন সিনথেসিস না হওয়ার কারণে এই মস্তিষ্ক, আমাদের স্নায়ুতন্ত্র গুলা দিয়ে ঠিক মতো মস্তিষ্কে পুষ্টি পৌঁছায় না। পুষ্টি না পৌঁছালে কি হয়, তখন এই আপনার দুর্বলতা, ড্রসিনেস, এগুলা চলে আসে। ঠিক আছে, তো এই বিষয়গুলা আমাদের একটু করে জানা দরকার। আমরা যেহেতু ডাক্তার, আমাদের একটু একটু করে জানা দরকার যে গ্লুটেন অ্যালার্জি কি। আপনারা এগুলো পড়ে নিতে পারেন। তারপর আমি বললাম একটু জানলেই আপনার জন্য এনাফ। আমাদের তো আসলে রোগের একটু জানলেই হয়, কিন্তু আমাদের এখন মূল টার্গেট হচ্ছে মানুষকে চেনা। তো মানুষকে চিনতে পারলে রোগ XYZ যাই হোক, রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেকে
অনেক ডাক্তার হচ্ছে আপনার টিটিকাম ভালগারিসকে রুটিন ড্রাগ হিসেবে ব্যবহার করছে, হ্যানিম্যানও এটা ব্যবহার করতেন, কিন্তু আসলে এটা পার্শিয়াল প্রুভ করা হয়েছে আর কি, এই জন্য এটা নেগলেক্টেড ছিল। নেগলেক্টেড ড্রাগের যদি আপনি টপ লিস্টেড সিরিয়ালে যদি আপনি 10টা নিয়ে আসেন বা 20টা নিয়ে আসেন, আপনি এটাকে প্রথম দিকেই পাবেন, এটা এতটাই নেগলেক্টেড। কিন্তু এটাকে এখন মানে একদম ফিউচার মানে পলিক্রেস্ট মেডিসিন বলা হচ্ছে। এটা খুবই কমন, অনেকে কমনলি ইউজ করছে, সালফার, নেপটামিওর, কার্সিনোসিনের মতন কমন ড্রাগ হিসেবে ইউজ করছে। আপনারা ইউজ শুরু করে দেন, ডেফিনেটলি আপনারাও রেজাল্ট পাবেন। টিটিকাম ভালগারিসের কয়েকটা টিপস আপনাদেরকে দিই, হ্যাঁ, তাহলে আপনারা অ্যাটলিস্ট মেডিসিনটা কালেক্ট করে করতে পারবেন। আমাদের এখানে একজন ভাই আছেন, তার ফার্মেসি আছেন কুমিল্লাতে। আমি ভাইকে অনুরোধ করব আপনি এই মেডিসিন গুলা কালেক্ট করে দেবেন আর কি, আমি আপনাকে লিস্ট দিয়ে দেবো, এগুলা কালেক্ট করে আপনি আমাদের যে ডাক্তার বন্ধুরা আছে তাদেরকে সাপ্লাই দেবেন। ডেফিনেটলি আমরাও চাই বাংলাদেশকে হোমিওপ্যাথিতে সমৃদ্ধ করতে, হ্যাঁ, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। তো একটা বাচ্চা সব সময় ডোমিনেটিং এর শিকার, সব সময় ডোমিনেটিং, সব সময় আমরা, এটা খুব কমন, কিন্তু সব সময় দেখা যাচ্ছে যে ফোন নিয়ে পড়ে আছে, ঠিক আছে, এটা খুব মানে আপনার বাড়িতেও বাচ্চা থাকলে আপনি দেখবেন কিছু হয়েছে ভাত খাবে মোবাইল, অমুক মোবাইল টোবাইল, এটা কমন কমন ফিচার। হ্যাঁ, এটা একটা সমস্যা। কিন্তু এই বাচ্চা, যে বাচ্চা এই মোবাইল নিয়ে পড়ে আছে সারাক্ষণ, এর নেচারে সে খুব অনেস্ট। এটা কিন্তু হোমওয়ার্ক, এটা মাথায় রাখেন, এটা আপনার বাড়ির তথ্য নিলে আপনি এটা পাবেন। বাচ্চা খুব অনেস্ট, বাবা চিপস, বাবা আইসক্রিম, বাবা অমুক, বাবা তমুক, বাবা রাইফেল, বাবা অমুক, হ্যাঁ, এই শুনলেন আপনি তাকে জেদ থামতেছে না, সিনা ক্যামোমিলা, আপনি এগুলা চিন্তা করে বারবার এইটা চাচ্ছে ওটা চাচ্ছে, ল্যাকেসিস দিবেন, বেলেডোনা খেলতে চাচ্ছে প্লেফুল, হ্যাঁ, জ্বরের মধ্যেও খেলতেছে, বেলেডোনা দিবেন, তার চার্মিং দেখে আপনি কার্সিনোসিন দিবেন, হ্যাঁ, সবই ঠিক আছে, আপনি দেন। কিন্তু যখনই আপনি ডিফাইন পেয়ে যাবেন, এটা টিপস, এটা একটা টিপস, এটা লিখে রাখেন, যখনই আপনি ডিফাইন পেয়ে যাবেন, সে যা চায় তার জন্য ফাইট করছে, সে যা চাচ্ছে তার জন্য সে হাল ছেড়ে দিচ্ছে না, ডেফিনেটলি আপনারা টিটিকাম ভালগারিসের কথা মাথায় রাখবেন। এরা কখনোই আত্মসমর্পণ করে না। আমি আপনাদেরকে দেখেন, আমাদের শ্রদ্ধেয় স্যাররা অনেক রুব্রিক শেখাইছে, আমি তাদেরই একটা রুব্রিক দিয়ে দিই, কিন্তু এটাকে যেভাবে ব্যবহার করা যায় আপনারা হয়তো চিন্তাও করতে পারতেন না। সেটা হচ্ছে, আমি রুব্রিক্সটা বলি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, উইল নট বি লেট ডাউন। মেডিসিনটা দেখেন, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, লেট ডাউন উইল নট বি। আমরা এটা ইউজ করছি না বেনজোইক অ্যাসিড হিসাবে, অনেকেই দেয়। মুন্না তো, হাসানুজ্জামান মুন্না তো একটা ক্লাসও নিয়েছিল এই বেনজোইক অ্যাসিডের ইয়াতে, কিন্তু সে নিয়েছে তার অ্যাঙ্গেলে, সে ঠিক আছে দিয়েছিল, সিমটম মিললে ওই জায়গায় যাবে, কিন্তু আপনি তো এখানকার স্টুডেন্ট, আপনাকে এই ভাবনাটা নিতে হবে। লে ডাউন, মাটিতে শুয়ে রাখা, শুয়ে দেওয়া হলো লে ডাউন, মানে কি? লে ডাউন মানে হচ্ছে আত্মসমর্পিত করা, পরিত্যাগ করা। আমাদের 71 সালে কি করেছিল পাখানাদাররা? অস্ত্র ফেলে দিয়েছিল, আত্মসমর্পণ করেছিল, লে ডাউন, ওটাকে বলে লে ডাউন, ছেড়ে দেওয়া। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, লে ডাউন উইল বি নট, উইল বি নট, সে আত্মসমর্পণ করবে না, সে ঘুরে দাঁড়াবে, বাবা চিপস, বাবা অমুক, বাবা তমুক, বাবা এখন না বাবা, তুমি সামনের মাসে নিও, তোমার এখন তো কাশিটা থেমে যাক, এবার কাশি ভালো হচ্ছে না, কাশি ভালো হয়ে গেল কথার কথা, বাবা আইসক্রিম, তুমি বলেছিলা আইসক্রিম দাও। দেখছেন আমরা রুব্রিক্সকে কিভাবে সূক্ষ্ম লেভেলে ইউজ করতে পারি, ভাষ্য দিয়ে না, ঠিক আছে? এরপরে আমি আরো কয়েকটা টিপস দিই, তাহলে আপনাদের মানে আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারবেন। ইন্টারেস্ট পেলেই তো মেডিসিন ইউজ করবেন, আপনারা ইউজ করলে আমার লাভ। কি লাভ? আপনারা ফেল হলেও আমার লাভ, যে স্যার এই করে এই মেডিসিনটা দিলাম, কাজ হলো না, এটাও আমার জন্য পজিটিভ, ঠিক আছে? তো একটা পেশেন্টের কথাটা আমি মনে বলছিলাম, তারপর একটু বলি। প্রেগনেন্ট মহিলা, খুব কফ নিয়ে ভুগছে,
সম্ভবত একদম লাস্ট 8 মান্থ চলছে আর কি। তো আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেল ওই যে এটা কি বলে, অ্যাম্বালিক্যাল কর্ড গলায় পেঁচে যায়, ওই এটা কি বলে, ওই নাড়ি পেঁচে যায় না গলায়, কি একটা বলে আমার মনে পড়ছে না। অ্যাম্বালিক্যাল কর্ড গলায় পেঁচে যায় যে প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চার। আচ্ছা যাক, আপনারা বুঝে যান। স্ট্র্যাঙ্গুলেশন আর স্ট্র্যাঙ্গুলেশন বলে বোধহয়। স্ট্যাম্বুলেশন বলে। আচ্ছা ঠিক আছে। তো অ্যাম্বালিক্যাল কর্ড পেঁচে গেছে। এখন ডাক্তার বলছে যে ঠিক আছে, আপনাকে খুব সাবধানে থাকতে হবে, মানে গাইনি ডাক্তার বলছে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। এই যে সাবধানে থাকতে হবে, গলায় পেঁচে গেছে, তার মাথার মধ্যে এখন কাজ করছে, রে বাপরে আমার বাচ্চার গলা তো মনে হয় ইয়ে হয়ে যাবে, ফাঁস লাগে যাবে, এরকম যাক এরকম একটা ভাবনা না, আমি কেস বলছি না, কিন্তু আমি ভাবনাটা বোঝানোর জন্য বলতেছি। এবার মহিলা ভাবলো যে হে আল্লাহ, আমার বাচ্চার কি হবে, আমার বাচ্চা, আমি তো শেষ, আমার এটা প্রথম বাচ্চা, আমার তো সব শেষ। ভাবতে ভাবতে মহিলা পুরা প্যানিক হয়ে গেল, প্যানিক অ্যাটাক। আপনাদের কারো অভিজ্ঞতা আছে কিনা জানি না, আপনাদের ইয়েতে এরকম হয়েছে কিনা জানি না, আমি তো রীতিমতো ঘেমে গেছি। আমার বাবা আমার কাছে আসছেন কেন, আপনি গাইনি ডাক্তারের কাছে যান। মানে সে যেভাবে বলতেছে, তার প্যানিক ভাবনাটা দেখে তো মানে এটা তো খুবই স্বাভাবিক ভাই, আমিও তো যতই বলি আমিও তো নার্ভাস হয়ে যাই, আমিও সাইলেশিয়া, আমিও মাঝে মধ্যে মানে আমার গা হাত পা ঘেমে যায়, আমিও ভেবে ইয়ে হয়ে যাই। তো যাক, এই আমার যদি এরকম অবস্থা হয়, এই মহিলার ভাবনাটা দেখেন। তো রুগী এসে বলছে যে ডাক্তার সাহেব, আমি কিন্তু টিপস দিচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু টিটিকাম ভালগারিস আপনাদেরকে পড়াবো 8 থেকে 10টা ক্লাস নিয়ে। হ্যাঁ, এটা আমি পড়াবো, কিন্তু যেহেতু আমরা মেডিসিন কাউন্টিংও করি, মাসে কয়টা মেডিসিন হচ্ছে সেটাও আমাদের দেখতে হয়, এই কারণে আমি এটাকে অল্প একটু টাচ করলাম। রুগী এসে বলছে ডাক্তার সাহেব, আমার মানে শিক্ষিত মহিলা তো বলছে আমার ফিটাসের মুভমেন্ট খুব কমে গেছে, বাচ্চার মুভমেন্টটা, বাচ্চার মুভমেন্ট কমে গেছে। হ্যাঁ, কোথাও কি কিছু রং হচ্ছে, আমার তো ভয় হচ্ছে, খারাপ কিছু একটা হয়ে গেল না তো, ডাক্তার প্লিজ প্লিজ ডাক্তার একটু কিছু করেন, ডাক্তার প্লিজ একটু কিছু করেন। তার কফ, তার সাফোকেশনটা বেড়ে গেছে। আমার বাচ্চার কি হবে, আমার বাচ্চার কি হবে, আমার বাচ্চার কি হবে। হ্যাঁ, আমি চাই আমার বাচ্চা ভালো থাকবে আর সেফ থাকবে। এর আরো কিছু ইয়ে সহ একে টিটিকাম দেওয়া হয়েছিল, এবং অদ্ভুত ভাবে, মানে খুবই অদ্ভুত ভাবে এর মানে ওই অ্যাম্বালিক্যাল কর্ড, মানে পরের আল্ট্রাসোনোতে দেখা গেল যে নাই, নর্মাল ইয়েতে কিভাবে কি হলো আমি নিজেও জানি না, নর্মাল ডেলিভারি ছিল। তো এই টাইপের কথাবার্তা, এই টাইপের টেনশন টিটিকামের পেশেন্টদের মধ্যে পাবেন, মানে প্রেগনেন্ট মহিলাদের মধ্যে পাবেন। এটা আমরা কিন্তু প্রেগনেন্ট ছাড়াও ইউজ করতে পারি, এটা এখন আমি শেখাচ্ছি না, আমি পরে শেখাবো। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আপনারা এই বিষয়টা পাবেন। এই প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে একটা ইউরেকা মোমেন্ট, এইটা ইউরেকা ফিলিংস, এটা ইউরেকা মোমেন্ট আমি বলেছিলাম গতদিন, ইউরেকা মোমেন্ট কোনটা বলে, এটা আমি আপনাদেরকে এবার শেখাই দিই। খুবই একটা বিউটিফুল রুব্রিক্স আছে। তার আগে আরো কয়েকটা জিনিস একটু শেয়ার করে নিই। ইউরেকা মোমেন্টটা থাক, একটু ইয়ে রাখেন, ধৈর্য রাখেন, আমি বলে দিচ্ছি রুব্রিক্সটা। তার আগে কয়েকটা রুব্রিক্স একটু জেনে নিই, যেগুলোর মধ্যে আমাদের টিটিকাম ভালগারিস আছে। সেটা হলো, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে একটু করে পড়েন, তাহলে মাথায় থেকে যাবে। এলিমেন্ট ফ্রম ডোমিনেশন আমরা আমাদের কেসটাতে দেখেছি। এলিমেন্ট ফ্রম রিজেকশন অফ বিইং, রিজেকশন, যার গ্রহণযোগ্যতা থাকতেছে না। হ্যাঁ নাসির ভাই বলেন। না ভাই কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে। এলিমেন্ট ফ্রম স্ক্রোন বিং, স্ক্রোন্ড হয়, কেয়ারফুল, রিলেটিভস অ্যাবাউট, কমিউনিকেটিভ, এরা খুব কমিউনিকেটিভ হয়। আমি কমিউনিকেটিভ কি বলেছিলাম, কমিউনিকেটিভ রুটা পড়াতে যে বলেছিলাম। কমিউনিকেটিভ মানে কি কমিউনিকেশন করছি সেটাও না, আর কমিউনিকেটিভ হয় কি, রুগী মনে করে আমি ভাষা দিয়ে বুঝাতে পারতেছি না, আমি যখন কথা বলতে হাত নাড়ছি, এই করছি ওই করছি, হ্যান করছি ত্যান করছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি না। তো কমিউনিকেটিভে হয় কি, রুগীর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি থাকে। হ্যাঁ, এইখানে ব্যথা, এই আ উ এইরকম, হ্যাঁ এখান থেকে বারবার দেখাবে, এগুলো বারবার হতে থাকে, এগুলো কমিউনিকেটিভ। তারপরে ডেলুশন, নেগলেক্টেড, হি অর শি ইজ নেগলেক্টেড। ইজ ফিলিং, আমি গতদিন আলোচনা করেছিলাম, ইমোশন সাপ্রেসড, কোনো ইমোশন রাখতেছে না,
5 বছর ধরে ইমোশনটাকে সাপ্রেসড করে রাখছে, যে থাক বাবা মাকে মানায় বিয়ে করব। ঠিক আছে, এক্সপ্রেস ওয়ান সেলফ ক্যান নট এক্সপ্রেস ওয়ান সেলফ, নিজেকে ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না, বুঝাতে পারে না। আমি যদি কোনো কিছু এক্সপ্রেস করতে না পারি, আমার ভিতরে যদি আমি রেখে দিই, তখন কি হবে? আমি আমার মধ্যে আপনার প্রতি আমি অনেকের ক্ষোভ ঝেড়ে দিই, ক্লাসের মধ্যে আমি কিন্তু ক্ষোভ ঝেড়ে দিই। আমি ক্ষোভটা যদি ভিতরে রেখে দিতাম, তাহলে কি হতো? কি হতো বলেন তো? আমার খুব খারাপ লাগে, নাসির ভাই আমার কথা শুনে না, এদিক ওদিক যায়, হ্যান করে ত্যান করে, খুব ক্ষোভ। আমি ক্লাসে যদি নাসির ভাইকে ঝেড়ে না দিই, নাসির ভাইকে দেখা মাত্র আমার কি হবে? আমার ভিতরে তার ক্ষোভ গুলা তৈরি হবে, আমার মধ্যে এক ধরনের সিক্রেশন তৈরি হবে, আমার মধ্যে সেটা থেকে সাফোকেশন তৈরি হবে। এই কারণে এক্সপ্রেস করা শেখেন, যেটাই হোক আপনি এক্সপ্রেস করেন। লাভটাকেও এক্সপ্রেস করতে জানতে হয়। এদের আরো কিছু রুব্রিক্স আছে, ফাইট ওয়ান টু বি, কম্পাইল টু উইশেস অফ আদার্স, ফিলিং অবলাইজ টু, এটা তো আমি বললাম। এছাড়া এর সাথে সাথে কিছু পজিটিভ, পজিটিভ না, কিছু অ্যাগ্রেসিভ বিষয় দেখা যায়, যেমন ডিফাইন, ফাইট ওয়ান টু বি, পার্টিনিসিটি, তার সাথে পেশেন্স একটা পজিটিভ জিনিস। হ্যাঁ, প্রোটেস্টিং, প্রোটেস্টিং করে, প্রোটেস্ট করে কারা? প্রতিবাদ করে কারা? হ্যাঁ, এরা খুব কারেজিয়াস হয়, খুব সাহসী হয়, কারেজিয়াস। আমি জাস্ট রুব্রিক্স গুলো একটু একটু করে বলতেছি, ঠিক আছে? আর ওই যে এটা সবসময় মনে রাখবেন, এন্ডুরেন্স ইনক্রিজড, সব সময় আমি এটা তো কালকে আলোচনা করেছি, এন্ডুরেন্স ইনক্রিজড, এটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একদিকে দেখেন কত চমৎকার, একদিকে হলো এন্ডুরেন্স ইজ ইনক্রিজড। এন্ডুরেন্স ইনক্রিজটা কি বলেছিলাম, মনে আছে? মনে নাই কারো? এন্ডুরেন্স মানে কি বলেছিলাম? সহনশীলতা, প্রচন্ড সহনশীল সে হয়, এন্ডুরেন্স ইনক্রিজ সব বিষয়ে। দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে 2 পায়ের 12টা বেজে একদম থেতা হয়ে গেছে, তারপরে বলছে আচ্ছা হবে, ঠিক আছে, ভালো আছে, ইজ ফিলিং নিয়ে এন্ডুরেন্স ইনক্রিজের মধ্যে চলে যায়। একদিকে সে এন্ডুরেন্স ইনক্রিজ, অন্যদিকে সে হচ্ছে প্রোটেস্টিং। অদ্ভুত না? একদিকে কতটা সহনশীল, আরেকদিকে প্রোটেস্ট করতেছে। প্রোটেস্ট কারা করে? যাদের সহ্য হয় না, একরোখা, তাই না? প্রোটেস্টিং করতেছে। একদিকে সে পেশেন্স, ধৈর্য ধরে ওয়েট করছে, কোনো প্রকার বিরক্ত হচ্ছে না। আরেকদিকে সে ডিফাইন্ড, খুবই চমৎকার। এবার যে কথাটা বলতে বলতে থেমে গেলাম, ইউরেকা মোমেন্ট, এটা মুখস্থ করে নেন। রুব্রিক্সটা হচ্ছে, মুখস্থ করে নেন, রুব্রিক্স হচ্ছে ফেয়ার বেবি উইল বি ডাই ইন ইউট্রো, ইউট্রাসের মধ্যে আমার বেবি মরে যাবে। ওই মহিলা, কি হবে আমার বাচ্চার, কি হবে, 8 মাসের বেবি নিয়ে এসছে, আমার বাচ্চার ফেয়ার বেবি উইল ডাই ইন ইউট্রো, ইউট্রো, ইউট্রাস থেকে আসছে আর কি, ইউট্রো। এর মধ্যে আরো 2-3টা মেডিসিন আছে। আমি বেশ কিছু বিজ্ঞ এবং মুরব্বী ডাক্তার মারা গেছেন, এদের কাছ থেকে আমি শুনেছিলাম, এই মানে এই শেষ সময়ে এসে আমার জরায়ুতে বাচ্চা মরে যাবে, এরকম যখন বেশি বেশি বলতে থাকে, তখন এই পেশেন্ট গুলাকে ভাইবেরিনাম অপিলাস মনে হয় ওষুধের নাম, ভাইবেরিনাম মাদার খাওয়ায় সেফ প্রেগনেন্সির জন্য। আপনারা কেউ খাওয়ান কিনা জানি না, আমি দেখেছি এখানে আমাদের 2-1জন ডাক্তার আছেন, তারা আমাকে এই টিপসটা দিয়েছিল যে শেষ সময় ভাইবেরিনাম খাওয়ায় মাদার, সেফ প্রেগনেন্সির জন্য। এবার আমি যখন এই রুব্রিক্সটা নিয়ে স্টাডি করতে গেলাম, দেখেন এই রুব্রিক্সে 5টা মেডিসিন আছে। হ্যাঁ, ফসফরাসও আছে এর মধ্যে, ফসফরাসের বিষয়টা আলাদা। ভাইবেরিনাম, এই যে ভিআইবি দেওয়া আছে, এই ভাইবেরিনাম, এই মেডিসিনটা কেন দিলে সেফ প্রেগনেন্সি বা ওই ভয়গুলো চলে যায়, এবার আমি তখন বুঝতে পারলাম যে পার্শিয়াল সিলেকশন হচ্ছে, কাজ তো করছে। তো এই ফেয়ার বেবি উইল ডাই ইন ইউট্রো এর একটা প্যারালাল রুব্রিক্স আছে। বেবিটা কার? বেবিটা আমার। আমার বাচ্চার গলার মধ্যে অ্যাম্বালিক্যাল কর্ড পেঁচায় গেছে, সে তো মরে যাবে। এই জায়গায় এখন আমার তার নিয়ে টেনশন হচ্ছে, তার হেলথ নিয়ে টেনশন হচ্ছে, সে কি বাঁচবে কি বাঁচবে না, স্বাস্থ্য নিয়ে টেনশন হচ্ছে। আমাদের খুব চমৎকার একটা রুব্রিক্স আছে, সরি, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট অফ লাভড পারসন। নিজের সন্তান তো এর থেকে বড় লাভড পারসন আর কি হতে পারে?
তার হেলথ নিয়ে আমার এখন চিন্তা হচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে, এলোপ্যাথি বলছে বাবা আপনাকে সাবধানে থাকতে হবে, আর মাথায় ঢুকে গেছে এখন তাহলে হোমিওপ্যাথি যাওয়া লাগবে, সে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। ঠিক আছে, তো এই রকম হলো আমাদের টিটিকাম ভালগারিস। আরো আলোচনা করলে করা যায়, তো আমি আর টানতেছি না, এই পর্যন্তই। আপনারা টিটিকামকে চিনবেন, গ্র্যাটিটিউড দেখে আপনারা টিটিকামের লাভ, এক্সাল্টেড লাভটাকে খুঁজবেন, টিটিকামের মধ্যে এস ফিলিং খুঁজবেন, পার্টিনিসিটি দেখবেন, সেই সাথে সাথে ডিফাইন্ড, এটা ভুলবেন না। আপনারা এগুলা খুঁজবেন। টিটিকাম রুগী আসবে প্রতি সপ্তাহে একজন করে, আপনারা রুগীকে প্রতি সপ্তাহে অবশ্যই দিবেন, 1000 টাকা কমপক্ষে বিল করবেন, তারপরে গ্র্যাটিটিউড জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আগামীকালকে ক্লাস হবে না, আমরা মঙ্গলবারে ক্লাস নেব।